গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, বোনাস। বসের টাকা হাতে পেয়ে আরেকবার নিজের বুদ্ধিকে তারিফ করল অভিজিৎ। তারিফ অবশ্য অনেক দিন ধরেই করছে। যেদিন থেকে এই বোনাসের হিসেবটা ঘোষণা করা হয়েছে সেদিন থেকেই। কিন্তু আজ কড়কড়ে 450 টাকা হাতে গুনে পেতে আরও বেশি করে করল। অথচ প্রথম যেদিন ও পাকা সরকারি চাকরি ছেড়ে অপেক্ষাকৃত অল্প বয়সী এবং অল্পখ্যাত ভাটিয়া ফার্মে কাজ নিয়ে এলো, সেদিন ঘরে বাইরে লাঞ্ছনা শেষ ছিল না। মা কান্নাকাটি করেছিলেন। কিছুই বোঝেন না তিনি চাকরি বাকরির, তবু করেছিলেন। ভেবেছিলেন কেন, প্রকাশ্যে বলেছিলেন। তাকেও তার নাবালক দুটি ছেলেকে পথেই বসাবে বলে সংকল্প করেছে ভোজু। নইলে এ বাজারে সরকারি চাকরি কেউ ছাড়ে? পুরো একদিন জল মুখে দেননি। কাকা, মামা প্রভৃতি অভিভাবক স্থানীয়রাও দীর্ঘ উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, হ্যাঁ, আজকাল মার্চেন্ট অফিসে ঢের সুবিধে পাওয়া যায় স্বীকার করি, সরকারি অফিসে সেসব কিছু নেই। কিন্তু এ যদি মার্চেন্ট অফিসের মতো মার্চেন্ট অফিস হতো, বলবার কিছু থাকতো না। টাটা বলো, বার্মাশেল বলো, ম্যাকিনজি বলো, এসব মানে বুঝতে পারি। কিন্তু এ একটা ভাটিয়া ফার্ম, আজ আছে কাল নেই। রাতারাতি কবে গণেশ উল্টাবে আর নাম পাল্টাবে টেরও পাবে না। এখানে থাকার কোনো অর্থ নেই। এমনকি ওর ভাবি বধূ, ওর বড়বাবুর ভাষায় ফিয়াঁসে, অনিলাও আপত্তি করেছিল। বলেছিল, এখনও সময় আছে, ভালো করে ভেবে দেখো অভিজিৎ। হাজার হোক পাকা চাকরি একটা, এরপর যদি ওখানে কিছু হয় সরকারি চাকরি তার ফিরে আসতে পারবে না। সে বয়স তোমার গেছে। একমাত্র ওর কথাতেই একটু দমে গিয়েছিল অভিজিৎ, একটু দ্বিধায় পড়েছিল। তবু শেষ পর্যন্ত পিছিয়ে আসেনি। বলেছিল, নাথিং রিস্ক নাথিং গেন নীলা। ভেবে দেখো, এখানে থাকলে কোনো দিনই তোমাকে বিয়ে করতে পারবো না। দুটি নাবালক ভাই একদিন সাবালক হবে, কিন্তু ততদিনে আমারও চুলে পাক ধরে যাবে। তুমি আমি দুজনেই ততদিনে কনফার্ম ব্যাচেলার হয়ে পড়ব। এ তবু একটা চান্স থাকে, দেখাই যাক না। অনিলাকেও এ চাকরি ছাড়বার প্রস্তাব করেছিল অভিজিৎ, কিন্তু অনিলা রাজি হয়নি, সাহস করেনি। তার বাড়িতে অন্ধ বাবা ও চিররুগ্না মা। বাবা যখন ব্লাড প্রেশারে অকালে অন্ধ হয়ে যান, তখন যথাসর্বস্ব খরচ করে তার অফিসের টাকা তো বটেই, মার যা কিছু ছিল গয়নাগাটি সব বেচেই চিকিৎসা করানো হয়েছিল। মূর্খতাই হয়েছিল হয়তো, বারণও করেছিল কেউ। কিন্তু একটা আপাত সুস্থ সবল 46 বছরের লোক একেবারে অন্ধ হয়ে যাবে, এ ওরা কেউ ভাবতে পারেনি। মেনে নিতে রাজি হয়নি ভাগ্যের এই নিদারুণ আঘাত। ফলে ঘরের সমস্ত সঞ্চয় ধুয়ে বেরিয়ে গিয়েছিল, শুধু বাবার চোখটা ফেরেনি। ওর বাবার যখন এই ব্যাপার হয়, অনিলা তখন আইএসসি পড়ছে। ওই দুর্যোগের মধ্যেও কোনো মতে পরীক্ষাটা দিতে পেরেছিল, পাশও করেছিল টায়ে। কিন্তু তারপর আর এগোতে পারেনি। চাকরির খোঁজে বেরোতে হয়েছিল। তদবির করার লোক ছিল না, সোজা রাস্তায় পরীক্ষা দিয়ে যা হয়। সুতরাং এই সরকারি চাকরিটা পেয়েই যেন কৃতার্থ হয়েছিল সেদিন। ভাগ্যকে ধন্যবাদ দিয়েছিল মনে মনে। কাজে তার যদি এ চাকরি ছাড়তে সাহসে না কুলোয়, তো তাকে দোষ দেওয়া যায় না। একটা মাসও মাইনে না পেলে চলবে না তার, সবাইকে উপোস করে থাকতে হবে। এমনিতে যে অবস্থায় থাকে সে, টালিগঞ্জ অঞ্চলে একখানি মাত্র ঘর ভাড়া করে বাস করে ওরা। একটা লোয়ার ডিভিশন ক্লার্কের মাইনেতে কোনো মতে প্রাণ ধারণ ও লজ্জা নিবারণী হয় 3টে লোকের, তার চেয়ে বেশি কিছু নয়। বাড়ির অবস্থা অভিজিতেরও অবশ্য খুব ভালো নয়। সে এখন বিএ পাশ করেছে বটে, কিন্তু সেও ঢুকেছিল ম্যাট্রিক পাশ করেই, এলডি ক্লার্ক হয়েই। মাইনে তারও শোচনীয় রকমের কম। তারও কোথাও কিছু সঞ্চয় নেই।
কারণ তার বাবাকে 4টি কন্যার বিবাহ দিয়ে যেতে হয়েছিল। যা দু একখানি কুচি সোনা তবু অবশিষ্ট ছিল, তাও বাবার শ্রাদ্ধে এবং তার 4টি কন্যার বাড়ি লোকলৌকিকতা বজায় রাখতে নিঃশেষে বেরিয়ে গেছে। তারও 1 মাস মাইনে ঘরে না এলে সংকটজনক পরিস্থিতির উদ্ভব হয়। তবু সে সাহস করে ছেড়েই দিয়েছিল চাকরি। সাহসের মূলে 2টো ভরসা ছিল তার। প্রথম হলো পত্রিকায় বাড়িটা, নিতান্তই সামান্য বাড়ি, পুরনো ভাঙা, তবু ভাড়া দিতে হয় না, একটা মস্ত বড় সুবিধা। আরেকটা হলো টিউশনি। সে বিএ পাশ করেছে, টিউশনি গোটা কতক জোগাড় করা খুব কঠিন হবে না। এখনই 2টো করে, নইলে সংসার চলত না। ভাইদের লেখাপড়া শেখার বিপুল ব্যয় ওই এলডির মাইনে থেকে জোগানো যেত না। প্রয়োজন হলে আরও 2-1টা করতে পারবে। পুরনো সহকর্মীদের বদলে ছাত্রছাত্রীরও অভাব হবে না। এই ভরসাতেই সামান্য কটি টাকা বেশি মাইনের জন্য সরকারি চাকরি ছেড়ে এখানে এসেছিল, এবং এখন দেখছে ভুল করেনি। এই 1 বছর চাকরিতেই 20 টাকা মাইনে বেড়েছে, নগদ 450 টাকা বোনাস পেয়েছে, যা নাকি পাকা সরকারি চাকুরে অনিলা দত্তের স্বপ্নেরও বাইরে। 450 টাকা, চেক নয়, নগদ টাকাই। হাতে পেয়ে ভালো করে গুনে দেখল আরেকবার। মনে হলো অনেক টাকা, অভাবনীয় রকমের অনেক। এত টাকা নিয়ে কি করবে সে? প্রথমে তার মনে হলো চেঞ্জে যেতে হবে কোথাও। দীর্ঘদিন একটানা খাটছে সে, এর মধ্যে কোথাও কোনো ছেদ পড়েনি, বিশ্রাম পায়নি। সবচেয়ে যেটা পীড়াদায়ক, বাড়ি, অফিস ও ছাত্রদের বাড়ি, এই 3-4টি সংকীর্ণ, ঘেঞ্জা, জনবহুল, নোংরা পাড়ার মধ্যে সীমিত হয়ে আছে তার জীবন গত 7-8 বছর ধরে। বাইরে যাওয়ার কথা তো ভাবাই যায় না। বহু পরিচিত এই কটা বাধা রাস্তার বাইরে যে কলকাতারই বিপুল একটা অংশ পড়ে আছে, সেখানেও তো যাওয়া হয়নি কোনো দিন। না, বাইরে সে যাবেই, কারোর কোনো কথা শুনবে না। নীলাকে নিয়ে যাবার উপায় নেই, নইলে তাকেও সঙ্গে নিত। কিন্তু তাই বলে, তার যাবার উপায় নেই বলে অভিজিৎ চুপ করে বসে থাকবে, তা হবে না। ওর শরীরও খারাপ হয়েছে খুব, সেটা আর কেউ না বুঝলেও অভিজিৎ নিজে বুঝছে। বাড়ির লোক তো বুঝবেই না, তারা ভাববে এটা বাজে খরচ, এ টাকাটাও তাদের জন্য ব্যয় করা উচিত। যে লোকটা টাকা রোজগার করে তার জন্য একটু বিশেষ বিবেচনা যে থাকা উচিত, এ কথা ওদের মাথাতেই যায় না। সুতরাং মাকে মিছে কথাই বলতে হবে পাশ পাওয়া যাচ্ছে তাই। কত টাকা বোনাস পেয়েছে তাও বলা চলবে না, কারণ তাহলেই হিসেবের প্যাচে পড়তে হবে। সংসার বড় বিচিত্র জায়গা, নিজের টাকা নিজের খুশি মতো খরচ করবার জো নেই। পূজার বাজার, হ্যাঁ, তাও কিছু কিছু করবে বই কি। টাকাও তো কম নয়, অনেক টাকা। 150 টাকা সে সরিয়ে রেখে দেবে নিজের জন্য, মানে ওই বিদেশ যাত্রার জন্য। পুরী কিংবা কাশী যাওয়া আসা, 7-8 দিন হোটেলে থাকা, সবই ওতে চলতে পারবে। বাকি থাকে 300 টাকা, তার মধ্যে ওদের কাপড়, জামা, জুতো সব হয়েও কিছু বাঁচবে। পুজোর কদিন, যে কদিনও থাকবে না, সে কদিন মার ভাই 2টো একটু কিছু ভালো মন্দ খেতে যাতে পারে সে ব্যবস্থাও করবে। 1 সেরে একটা ঘিয়ের টিন আর সাদা ময়দা কিনে দিয়ে যাবে সে নিজেই, অন্তত লুচির ব্যবস্থাটা হয়ে থাক। অফিসের ডেস্কেই চাবির মধ্যে 150 টাকা আলাদা করে রেখে দিল অভিজিৎ। আজ আর সে সন্ধ্যায় টিউশনিটা করবে না। ছাত্রের পরীক্ষা হয়ে গেছে, সে না গেলেও ক্ষতি নেই, বরং বাজারটাই সেরে ফেলবে। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা করল অভিজিৎ। এতগুলো টাকা নিয়ে ট্রামে বাসে চড়তে সাহস হলো না। ট্যাক্সি পেলে ট্যাক্সি করত, কিন্তু এ সময় ব্রাবোর্ন রোডে ট্যাক্সির আশা করা আর লটারির টিকিট কেটে পাবার প্রত্যাশা করা একই। বরং দেখা যাবে বাজার হাট করে ফেরবার সময়।
রিকশায় যেতে যেতে ফর্দটা ভেবে নিল একবার মনে মনে। মার থান একটা, মেজো ভাইয়ের ট্রাউজার শার্ট, ছোট ভাইয়ের হাফ প্যান্ট আর শার্ট, ধুতি পাঞ্জাবি ওরা কেউ পরে না, সুতরাং ওসব হাঙ্গামা করে লাভ নেই। নিজের, হ্যাঁ নিজেরও কিছু চাই বই কি, তবে সে পরের কথা, ওসব এখন থাক। দোকানের সামনে গাড়ি থেকে নেমে থমকে দাঁড়ালো অভিজিৎ। আচ্ছা, মার জন্য একখানা তসরের কাপড় নিলে কি হয়? আহ্নিক পূজা করেন অর্ধেক দিন ভিজে কাপড় পরে, সুতির কাপড় সহজেই নোংরা হয়ে যায়। ওইটুকু বাড়িতে সকলের ছোঁয়া বাঁচিয়ে শুকানোই শক্ত। ভূতের মতো খাটে বেচারি, রান্না বাড়া থেকে সবই। একটা ঠিকে ঝি আছে, তাও সে মাসে 7 দিন কামাই করে, অথচ ওরা তার জন্য বলতে গেলে কিছুই করতে পারেনি। বাবা চোখ বুঝবার পর থেকে শুধু ঝিয়ের কাজই করছে না, ঝিয়ের মতোই দুখানি থান কাপড় ভরসা হয়েছে। মা ধোপার বাড়ি কাপড় দিচ্ছেন এই বছরখানেক, নইলে ছেলেদের কাপড় জামা কাচতে দিলেও নিজে বরাবর ঘাড়েই কেচে নিয়েছেন বাড়িতে। উফ, হঠাৎ একখানা তসরের কাপড় পেলে কি খুশি হবেন মা। নেব না কি, কতই বা পড়বে। গত বৈশাখে ওর বড়বাবুর সঙ্গে কিনতে এসেছিল, দেখে গেছে টাকা 35 হলে একখানা চলনসই তসরের কাপড় হয়। সিল্কের কাউন্টারে গিয়ে প্রথমে তসরের কাপড়টা কিনে ফেলল অভিজিৎ। দেখল তার হিসেব ভুল হয়নি, 37 টাকাতে পেল কাপড়টা, বিক্রয় কর শুদ্ধ। কিন্তু ওইটা কিনতে কিনতেই নজর পড়ল পাশে নানা রকম রেশমি জামার কাপড়, গরদ মটকা, তসর মটকা, মাফতা, আরও কত কি। ভাই দুটোর জামার জন্য একটু এই জাতীয় কাপড় নিলে হয় না? নিজেকেই নিজে প্রশ্ন করে অভিজিৎ। বেচারিরা তো কখনোই কোনো ভালো জামা পরতে পায় না। বাবার আমলে তবু যা হয় হয়েছে, তিনি মরবার পর সস্তা ছিটের শার্ট ছাড়া আর কিছুই দিতে পারেনি সে। কত আর লাগবে, 4.5 গজেই হয়ে যাবে বোধহয় দুটো জামা। নিজের অজ্ঞাতেই সে একটা সিল্কের থানে হাত বাড়ায়। ভাইদের জামার কাপড় কেনা হলে তাড়াতাড়ি সেখান থেকে সরে এলো। ট্রাউজারের কাপড় চাই। জিন, না জিন নয়, ওরই মধ্যে একটু ভালো কিছু, কি যেন আজকাল ফ্যাশন হয়েছে, সিল্ক গ্যাবার্ডিন না কি, তাই একটু নিলে তো হয়, পুজোর জন্য অন্তত। ওই ট্রাউজার আর এই শার্ট দেখলে ভাই দুটোর চোখ কি পরিমাণ চকচক করে উঠবে আনন্দের লোভে, কল্পনার নেত্রেই দেখতে পেল অভিজিৎ। বেশ হয়, মায়ের আশঙ্কারও ভালো মতো জবাব দেওয়া হয় একটা। ভাইদের পথে বসাবার জন্য কিংবা সুখে রাখার জন্য সরকারি চাকরি ছেড়েছে সে, বুঝুন এবার তিনি। সিল্ক গ্যাবার্ডিনই কিনল শেষ পর্যন্ত, তার সঙ্গে সাধারণ 2টো করে প্যান্ট আর শার্টের কাপড়ও। মার জন্য একটা সাদা থান 8 পরে, কিন্তু তবু তাঁতেরই কাপড় নিল একখানা। কে জানে মনের অজ্ঞাতে একটু ঐশ্বর্য দেখাবার গোপন বাসনায় জেগেছিল কিনা। এরপর নিজের শার্ট আর ট্রাউজারের কাপড়, সেই সঙ্গে একটা দেশি ধুতি এবং পাঞ্জাবির আদ্যিও খানিকটা। সামাজিক ব্যাপারে নিমন্ত্রণ উপলক্ষে ধুতিই পরতে হয়, একটা ভালো ব্যবস্থা থাকা দরকার। এই পর্যন্ত বাজার করে সে দোকানের টি রুমে ঢুকল চা খেতে। ক্লান্ত হয়ে পড়েছে সে, ভিড় ঠেলে ঠেলে বাজার করা কি সহজ? চা খেতে খেতে ক্যাশ মেমোগুলো খুলে মনে মনে একবার একটা আন্দাজে যোগ দিয়ে নিল। আছে, এখনও বেশ কিছু টাকা হাতে আছে। হঠাৎ মনে পড়ে গেল ওর ছোট বোন সবিতার কথা। ওর পিঠোপিঠি বোন, বাল্যকালে বিস্তর মারপিট খুনসুটি করেছে, কিন্তু ভালোবাসে সে তাকে সবচেয়ে বেশি। সবিতার বিয়ের পরই বাবা মারা গেলেন, একটা তত্ত্বতাবাস পর্যন্ত করা হয়নি কখনো। সেজন্য শ্বশুরবাড়িতে কত কথা শুনতে হয়েছে সবিতাকে। সবিতার জন্য একখানা শাড়ি নিলে মন্দ হয় না, কখনোই কিছু দিতে পারেনি সে আজ পর্যন্ত হাতে তুলে। কিন্তু শুধু কি সবিতার জন্য কেনা যায়? আরও 3টি বোন আছে ওর, 3 দিদি,
তারা কি মনে করবে? তারাও ওর নিজেরই বোন। আর কথাও চাপা থাকবে না, একদিন না একদিন বেরিয়ে যাবে। সবই তাই গল্প করবে হয়তো। তখন তারা কি বেশ একটু দুঃখ পাবে না? না, কিনতে গেলে চারখানাই কিনতে হয়। তবে হ্যাঁ, ওরই মধ্যে একটু 19-20 করা যেতে পারে। সবই তো ছোট, তাকে একটু ভালো জিনিস দিলে কিছু বলার থাকে না। তাই করল অভিজিৎ। 3 দিদির জন্য নিল 12 থেকে 15 মধ্যে 3খানা তাঁতের শাড়ি। আর সবিতার জন্য নিল কাশ্মীরি আর্ট সিল্কের কাপড় একখানা 18 টাকা দিয়ে। এগুলো কেনা হতে মনে হলো ওর 4 বোন বাবদ একুনে 11টি ভাগ্নে ভাগ্নির কথা। তারাও তো কখনো কিছু পায়নি। পোশাক না, পোশাক বা শাড়ি দেওয়ার প্রশ্নই উঠছে না। তবে 1-8 গজ করে জামার কাপড় নেওয়া যেতে পারে বটে। ছেলেদের শার্টের কাপড়, মেয়েদের ফ্রক বা ব্লাউজের বয়স হিসেবে। না, দামি কিছু তো নয়ই, সাধারণ সুতি ছিটের কাপড়ই যথেষ্ট। তবু তো ওর বোনেরা কেউ ওই মার ধাত পায়নি। 3টির বেশি সন্তান আজ অবধি কারোরই হয়নি। সবিতারও পড়ে যে তার তো মোটে 2টি। আন্দাজে আন্দাজে ওদেরও জামার কাপড় কেনা হলো। কিনতে কিনতেই মনে হলো ঝিয়ের একখানা কাপড় চাই। এবার সে 1 মাস আগের থেকে চোখ রাঙিয়ে রেখেছে। আর ঝিয়ের কাপড় মনে হতে আরও একটা কথা মনে পড়ল। গত বছরই মা বলেছিলেন তাদের গুরুদেবকে একখানা থান ধুতি দেওয়ার কথা। তখন খুব চেঁচিয়ে উঠেছিল অভিজিৎ, তাই আর উচ্চবাচ্য করেননি। ম্লান মুখে চুপ করেছিলেন। কিন্তু এবার যখন সকলেরই হলো, তারই বা বাদ থাকে কেন? হাজার হোক ওর বংশের, ওর বাবা মার দুজনেরই গুরু। একটা দেশি ধোয়া থান ধুতি 8-9 টাকাতেই হয়ে যাবে। এ পর্যন্ত বাজার করে আরেকবার ঘুরে ফিরে টি রুমে এসে বসল। 8:30 বাজে। এখনই এরা বন্ধ করবেন হয়তো। তবু একবার হিসেবটা মিলিয়ে নেওয়া দরকার। হিসেব করে দেখল অভিজিৎ তখনও 15টি টাকা হাতে আছে তার। তবে আর কি, মার দিয়া কেল্লা। সবাইকে খুশি করে যা হাতে আছে 1 সের ঘি, ময়দা, কিছু চিনি অনায়াসে কিনে দেওয়া যাবে। মাস খাবারই সংসার খরচ ছাড়া এটা বাড়তেই করবে অভিজিৎ, নিজে কিনে দেবে। মার হাতে দিলে তিনি আর প্রাণ ধরে ওসব খরচা করতে পারবেন না। দৈনন্দিন সংসার যাত্রাতেই কোথাও ঘুষ চলে যাবে। কিন্তু খুশি মনে ডেলিভারি কাউন্টারের দিকে পা বাড়িয়েছিল সে। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। নীলার জন্য কিছু নেওয়া হলো না তো? তার প্রিয়তমা, তার ভাবী স্ত্রীর জন্য। আজ 2 বছরেরও উপর হলো তারা পরস্পরের বাগদত্ত, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে একটা উপহারও দিতে পারেনি। দুজনেই রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে সেই শুভ দিনটির, যেদিন বুঝিবা আলাদিনের আশ্চর্য প্রদীপের দৌলতেই তাদের এই দুঃসহ দারিদ্র্য ও অভাব ঘুচে যাবে। কিন্তু আজ অন্তত তার মনে পড়া উচিত ছিল। তার প্রায় ভুলে যাওয়া ভাগ্নে ভাগ্নিদেরও মনে পড়ল, অথচ অনিলার কথা মনে পড়ল না। আশ্চর্য। অভিজিৎ কতকটা আপনা আপনি যেন রেশমি বস্ত্রের কাউন্টারের দিকে এগিয়ে গেল। টাকা সঙ্গে নেই, কিন্তু অন্যত্র আছে। বাইরে যাবে সে ঠিকই, তবে যেখানে সে 10 দিন থাকতো সেখানে না হয় 5 দিনই থাকবে। তবে নীলার জন্য একটা কিছু কিনতেই হবে। তাছাড়া এর মধ্যে অন্যরকম আত্মতৃপ্তির কথাও আছে একটু। সে যে আগের চাকরি ছেড়ে সেদিন ভুল করেনি, ঠিকই করেছে, দূরদৃষ্টির পরিচয় দিয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণই দেওয়া হবে একটা ওকে এই উপহারের মধ্য দিয়ে। কাউন্টারে লোকেরা বিচিত্র দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। লোকটা সন্ধ্যে থেকে কেবলই বাজার করছে এই ভাবছে হয়তো। তা ভাবুক, এখন মোটেই ভিড় নেই, এই সময় ধীরে সুস্থে বাছা যাবে। তা বাঁচল সে একখানা ভালো কাপড়ই। 69 টাকা 50 নয়া পয়সা। বিক্রয় কর নিয়ে আর একটু বেশি। তা হোক, এই তার প্রথম উপহার বাগদত্তা বধূকে। এর চেয়ে খেলো কোনো জিনিস দেওয়া সম্ভব নয়। কাউন্টারে ভদ্রলোককে একটু বেশ গর্বের সঙ্গে বলল অভিজিৎ, 300টি টাকা কর করে গুনে এনেছিলাম,
তার সবই প্রায় রেখে গেলাম আপনাদের এখানেই। এটা নেবার টাকা আর নেই এখন। এই 10টা টাকা রেখে দিন, কাল বাকি টাকা দিয়ে নিয়ে যাব। আপত্তি নেই তো? না না, সে কি কথা, এত টাকার জিনিস কিনলেন আপনি, চোখে তো দেখলাম। আমরা কি আর লক্ষ্য করিনি ভাবছেন? আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান, কাল সন্ধে পর্যন্ত মাল আপনার ঠিক থাকবে। নিজের অফিস থেকে একটু আগেই বেরিয়েছিল অভিজিৎ। সে কাজের লোক, ম্যানেজারের নজরে পড়ে গেছে। দরকার হলে নিজে এসে ছুটির দিন কাজ করে যায়। সুতরাং তার আসা যাওয়া নিয়ে কেউ কিছু বলেন না। সে 4টে নাগাদ বেরিয়ে পুরনো অফিসে চলে গিয়েছিল। ছুটি তখন হয়নি, কিন্তু পাছে অনিলাও কোনো কারণে আগে বেরিয়ে যায় এই ভয় ছিল। অনিলা ওকে দেখে অবাক। এ কি, তুমি হঠাৎ অফিসে? এমনি, চলো না একটু একসঙ্গে চা খাওয়া যাক আজ কোথাও বসে, অনেকদিন নিরিবিলি বসা হয়নি। রোগা হয়ে গিয়েছে নীলা। হাতের শিরাগুলো আজকাল যেন বড় বেশি বেরিয়ে পড়েছে। কণ্ঠার হাড়গুলো যেন বেশি উঁচু দেখাচ্ছে। বেচারি ভালো করে খেতেও পায় না বোধ হয়। আর এই খাটুনি, বাড়ির সব কাজ করতে হয় ওকেই, রান্নাবান্না সব। সেজন্যে টিউশনি নেওয়া সম্ভব হয় না। মুখেও বলল সে, বড্ড রোগা হয়ে গিয়েছ নীলা এই কদিনে। অনিলা হাসল একটু। এখান থেকে যাবার পর অভিজিতের স্বাস্থ্যটা বেশ ভালোই হয়েছে। এমন করে মাজা মাজা রঙটাও যেন আজকাল ফর্সা ঘাসায় মনে হয়। সে জায়গায় অনিলার অমন সোনালি রং যেন তামাটে হয়ে যাচ্ছে দিন দিন। সবচেয়ে ওর আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখ দেখতেও ভয় করে। সন্দেহ হয় মেচে তার লক্ষণ প্রকাশ পাচ্ছে সেখানে একটু একটু করে। সে দীর্ঘশ্বাস ফেলল একটা, ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, আর 10 মিনিট তো মোটে আছে। সে দীর্ঘশ্বাস ফেলল একটা, ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, আর 10 মিনিট তো মোটে আছে, চলো উঠে পড়ি। সুপারিনটেনডেন্টও চলে গেছেন আজ আগে, কেউ কিছু বলবে না। আজ সম্ভবত একটু আগে বেরোবার জন্যই বাইরে বেরোতেই ট্যাক্সি পাওয়া গেল। অনিলা একটু আপত্তি করার চেষ্টা করতেই অভিজিৎ গাড়ি দৌড় খুলে একরকম তাকে জোর করেই ঠেলে ঢুকিয়ে দিল ভেতরে। তারপর নিজে উঠে পড়ল। এত নবাবে কেন, লটারিতে টাকা পেয়েছ নাকি? না, লক্ষ্মীকে পেয়েছি পাশেই, হেসে বলল অভিজিৎ। অনিলাকে টিরুমে বসিয়ে 4 ফ্রেঞ্চ টোস্ট হুকুম করে একটু আসছি বলে বেরিয়ে গেল অভিজিৎ। তারপর গত রাত্রে সে 69 টাকা 59 পয়সার কাপড়খানা কিনে একেবারে দাঁড়িয়ে থেকে ডেলিভারি নিয়ে ফিরে এসে অনিলার কোলের ওপর ফেলে দিল। কি এটা? চমকে উঠল অনিলা। একটা যেন আশঙ্কায় প্রকাশ পেল ওর কণ্ঠে। তোমার কাপড়, তোমার পুজোর উপহার। প্রাণপণে সহজ হবার চেষ্টা করে অভিজিৎ তাড়াতাড়ি বাক্সটা খুলে ফেলে মেলে ধরে কাপড়খানা। খুশির একটা রক্তিম আভা, লোভের একটা ক্ষণিক দীপ্তি কি খেলে যায় না মুখে চোখে? হয়তো যায়, কিন্তু তারপরেই মুখ বিবর্ণ হয়ে ওঠে অনিলার, একেবারে ছায়ের মতো সাদা হয়ে যায়। এ কি, এ করেছ কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এর যে অনেক দাম। এমন কিছু নয়, 69 টাকা 8 আনা প্লাস সেলস ট্যাক্স। নাও চা খাও। মুখ টিপে টিপে হাসে অভিজিৎ, খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। বলে, এর যে খেলেও কোনো জিনিস তোমার হাতে দেওয়া যায় না নীলা। অনিলার কোলের ওপর বাক্সটা খোলাই থাকে। মুখের বিবর্ণতা এবং দৃষ্টির অভিভূত ভাবটাও কাটে না। সে অভিজিতের মুখের দিকে চেয়ে থাকে শুধু। তার সেই বিস্ময় অভিভূত ভাব দেখে মায়া হয় অভিজিতের। হেসে বলে, ভয় নেই, চুরি ডাকাতি করিনি, মোটা বোনাস পেয়েছি। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বাক্সটা ডালা বন্ধ করে অনিলা। তারপর বলে, কেন এ কাজ করলে অভিজিৎ? আমাকে জিজ্ঞাসা করলে পারতে। তোমার এ উপহার তো আমি নিতে পারবো না।
এবার বিবর্ণ হবার পালা অভিজিতের। তার মানে? যাও, চালাকি করো না। সত্যিই পারবো না। তোমার সঙ্গে আমার যা কথা হয়েছে তা নিতান্তই আমাদের মধ্যের কথা, সে কেউ জানে না, জানিয়েও লাভ নেই। কিন্তু তা যতক্ষণ না জানছে ততক্ষণ তুমি আমার এক অবিবাহিত পুরুষ বন্ধু মাত্র। আমি অবিবাহিতা। হঠাৎ তোমার এই দামি উপহারের অন্য কদর্থ হবে, এটা তোমার ভাবা উচিত ছিল। কদর্থ? কদর্থ কি হবে? ওহ, যা কি বলো! ছেলে মানুষের মতো অসংলগ্নভাবে বলে অভিজিৎ। ঠিকই বলেছি, ভেবে দেখো, সাধারণ একজন পুরুষ বন্ধুর এত দামি উপহার দেওয়ার একটাই অর্থ হয়। আমি আমি যদি এটা তোমার মার হাতে দিয়ে আসি? মাও কদর্থই করবেন। তোমাকে কতকটুকু বলবেন, আমাকে গালাগালি দেবেন, নিজে মাথা ঘুরবেন, আর অন্য লোকে বা কি ভাববে বলো তো। অনেকক্ষণ চুপ করে থাকে দুজনেই। সামনের ফ্রেঞ্চ টোস্ট ঠান্ডা হতে থাকে, চায়ে সর পড়ে। খানিকটা পরে অভিজিৎ বলে, তোমার বাবা মার জন্য যদি কাপড় কিনে একটা করে, তারপর যদি একসঙ্গে তাদের হাতে দিয়ে আসি। মাকেও তো আমি মা বলি, তিনি খুব আপত্তি কি করতে পারবেন? তা হয়তো পারবেন না, সে কতকটা মন্দের ভালো, কিন্তু কেন অনর্থক এত খরচ করবে মিছিমিছি? তার চেয়ে দামটা ফেরত নিয়ে অন্য কোনো জিনিস কিনে নাও। না না, সে হয় না, তোমার জন্য কিনেছি, তুমি না নিলে গঙ্গার জলে ফেলে দেব। অভিজিতের সামান্য এই কথাটাতেই যেন চোখে জল এসে পড়ে অনিলার। সে জল ঢাকতে তাড়াতাড়ি ঠান্ডা চায়ের পেয়ালাটা মুখে তুলে চুমুক দেয়। দুজনে নিঃশব্দে খেতে শুরু করে। খানিক পরে অনিলা ম্লান একটু হেসে বলে, যা কাপড় কিনেছ পরে বেরোলে লোকে হাসবে। কি চেহারা হচ্ছে দিন দিন, দেখছো না? বুড়ো হয়ে গেছি। তুমি বুড়ো হলে আমিও হচ্ছি, সে কথা নয়, কিন্তু সত্যিই তোমার চেহারা বড় খারাপ হয়ে যাচ্ছে। কেন বলো দেখি? কে জানে, আজকাল হজম হয় না ভালো, রাত্রে ঘুমও হয় না। তার উপর বুকের এইখানটায় মধ্যে মধ্যে এমন একটা বিশ্রী ব্যথা ধরে। আর তুমি তাই নিয়ে চুপ করে বসে আছো? ডাক্তার দেখাও এখনই। চলো এখনই কোনো ডাক্তারের কাছে যাই। থামো থামো, এত ব্যস্ত হয়েও না। ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, লম্বা একটা ওষুধের ফর্দও হয়েছে, কিন্তু কিনবো কোথা থেকে? এমন একটা প্রত্যক্ষ ওষুধ নয় যে সরকার থেকে পাবো। সাধারণ দুর্বলতার অপুষ্টি, এই বলেই ডাক্তার খালাস। দামি দামি টনিক জাতীয় ওষুধ দিয়েছেন। মার জন্য একটা ওষুধ না কিনলেই নয়, হাঁপানিটা ভীষণ বেড়েছে, তাও কিনতে পারছি না। সামনে পুজো, হরেক রকমের খরচা। অভিজিৎ হঠাৎ হাতটা বাড়িয়ে বলল, কই দেখি কি প্রেসক্রিপশন? কি হবে? না না, তোমারও তো খরচ করতে হবে না, সে প্রায় 40 টাকার ধাক্কা, ও লাগবে না, এমনিই ভালো হবে। আচ্ছা দেখি না একবার, কে ডাক্তার, কি প্রেসক্রিপশন? না না, দরকার নেই। আরও কিছুক্ষণ তকরারের পর হাত ব্যাগটা খুলে প্রেসক্রিপশনটা বার করতেই হয় অনিলাকে। একবার চোখ বুলিয়ে সেটা পকেটে পড়ে অভিজিৎ, তারপর বলে, চলো ওঠা যাক, আজ পড়াতে যেতেই হবে, কাল যাওয়া হয়নি। কিন্তু ওটা পকেটে পড়ছো কেন? দাও দাও, ওটা দাও। থাক না, বলি ডাক্তার বন্ধুবান্ধব তো আছে 2-4 জন, তাদের কাছে নানা রকম স্যাম্পল ফাইলও তো আসে, যদি কিছু মিলে যায় দেখি না একটু চেষ্টা করে। ওরা বাইরে আসে। অনিলা থাকে বেলেঘাটায়, অভিজিৎ যাবে জিতপুরে। অভিজিৎ বলে, আগে তোমাকে শিয়ালদায় বাসে উঠিয়ে দিই চলো, তারপর আমি এটুকু হেঁটে গিয়ে ট্রামে চড়ব। কিন্তু অনিলাকে বাসে তুলে দিয়ে সে ট্রামের পথ ধরল না, আবার ফিরে এলো ওই দোকানটিতেই। একখানা ভালো লাল পাড় তাঁতের শাড়ি ও একখানা ধোয়া ধুতি কিনল। তারপর সেখান থেকে বেরিয়ে গেল একটা বড় ওষুধের দোকানে, ফর্দ মিলিয়ে সবকটা ওষুধ কিনল। যেটা প্রধান টনিক সেটা 2 শিশিই কিনল বরং। একটা পুষ্টিকর পানীয় নিল বড় শিশি দেখে। কিছু শুকনো ফল কিনল, কিশমিশ, খেজুর প্রভৃতি।
তারপর একটা ট্যাক্সিতে চেপে যখন সন্ধ্যার কিছু পরে অনিলাদের বাড়ি পৌঁছল, তখন ওর আগের দিনে পাওয়া সেই 450 টাকা বোনাসের আর মোট 17 টাকা 43টি নয়া পয়সা অবশিষ্ট আছে। বিদেশ যাওয়া আর সম্ভব নয়। না হোক। ফিরে আসতে আসতে কথাটা যতই মনে মনে তোলপাড় করতে লাগলো অভিজিৎ, ততই দেখল আশাভঙ্গের কোনো ব্যথাই মনে মনে সে অনুভব করছে না। অনিলার অশ্রু ছলছল চোখের সকৃতজ্ঞ দৃষ্টি এবং তার মায়ের কয়েকটি ফোঁটা আনন্দাশ্রু ওর মনের সমস্ত বেদনা ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দিয়েছে। কোনো মালিন্য, কোনো পশ্চাত্তাপ কোথাও রেখে যায়নি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বোনাস। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।